স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকেল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় 400 বছরের পুরনো। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, আমরা কথা বলবো তার সাথে। হালিম, আমাদেরকে উৎসবের বিস্তারিত সম্পর্কে জানাবেন এবং মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? যে এই ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী 400 বছরের যে রথমেলা, সেই রথমেলা কিন্তু আজকে বিকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখানে উদ্বোধন করবেন। তো আপনি জানেন যে এই রথমেলাকে কেন্দ্র করে কিন্তু সাজ একটি রথ রয়েছে ঢাকার এই ধামরাইয়ের। এই যে যশোমাধবের যে রথযাত্রা সেটি প্রচলিত রয়েছে প্রায় 400 বছর আগে। এখানে যে এই ধামরাইয়ের যিনি যশোপাল রাজা ছিলেন, তিনি এখান দিয়ে যাওয়ার সময় তার হাতিটি থেমে যায় এবং সেখানে একটি ডিবির সামনে থামলে সেই ডিবিটি খনন করা হয়, সেখানে কিছু মূর্তি পাওয়া হয় এবং তাকে রাত্রে দেখানো হয় যে এখানে মাধব তাকে বলে যে তাকে পূজা করা। তারপর থেকে কিন্তু সেই যশোপালের সাথে কিন্তু মাধব যুক্ত হয়ে শ্রী যশোমাধবের যে রথ মেলা সেটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তো এই ঢাকার ধামরাই এই রথ মেলাকে কেন্দ্র করে কিন্তু সাজ একটি রথ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই রথ মেলাকে কেন্দ্র করে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে বিকালবেলায় সেই রথ টান দেওয়া হবে এবং এই যাত্রাবাড়ি থেকে রথটি টান দিয়ে কিন্তু যেটি দুঃখিত এই পাঠানটোলা থেকে রথটি যে যাত্রা শুরু করে যাত্রাবাড়ি যাবে এবং 5 জুলাই সেই রথটি কিন্তু আবার এখানে পুনরায় ফিরে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রথমেলার যে বিষয়গুলো দেখার জন্য এখানে যারা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে যারা এখানে রয়েছে তারা কিন্তু এখানে একটা প্রস্তুতি নিয়েছে, কারণ এই রথটি কিন্তু এই এলাকার ঐতিহ্য এবং যার কারণে কিন্তু শুধু এটি একটি। ময়মনসিংহের তারাকান্দা থেকে ধোবাউড়ার আঞ্চলিক সড়ক খানাখন্দে ভরা। মাত্র 30 মিনিটের দূরত্ব পার হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। প্রায় নষ্ট হচ্ছে যানবাহন। ভোগান্তিতে 2 উপজেলার কয়েক লাখ মানুষ। এই চিত্র একটি আঞ্চলিক মহাসড়কের। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা। বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় বড় বড় গর্ত। বেহাল সড়কে চলাচল করতে ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দা উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয়। খুব সিরিয়াস, গাড়ি চালানি জানা এই বাঙ্গা রাস্তায় হাঁটতে গেলে বেশি ভালো, গাড়ি ঘোড়ার অনেক কষ্ট আমরা রইতেছে। স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। আমাদের সব অটো নষ্ট হয়ে যাইতেছে আর হরতিনে জাম বাজে ট্রাক 2-1টা উল্টেই। খানাখন্দের কারণে ধীর গতিতে গাড়ি চলাচলের পরও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটা যে ভাঙ্গা, দীর্ঘদিন ধরে ভাঙ্গা, এটা দিয়ে আমরা গাড়িতে চলতে পারতাছি না। এই রাস্তায় গাড়ি উল্টিতেছে, মানুষ দুঃখ পাইতেছে, মনে করি জনগণ কষ্ট পাইতেছে, পাবলিক বাচ্চাও দুঃখ পাইছে। আমরা এক প্রকার এখানে আবদ্ধ হয়ে আছি। ভয় করে ভাই, গাড়ি নিয়ে রাস্তায় ঢুকলে ভয় করে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, সেই সমস্ত খানাখন্দগুলো আমরা দ্রুত ইমার্জেন্সি মেইনটেন্যান্স অর্থাৎ দ্রুত করে দেওয়ার প্রতিক্রিয়া আছে আমাদের। আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। দ্রুত সংস্কার শেষে রাস্তাটি চলাচলের উপযোগী হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ।
দেশের 7 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছে নওগাঁর আম। চলতি মৌসুমে এর মধ্যে বিভিন্ন জাতের 51 মেট্রিক টন আম ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গত কয়েক বছরে আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি, বাড়ি 4, বানানা, মিয়াজাকি সহ বিভিন্ন জাতের আম ইংল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, সৌদি আরব, চীন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে আম রপ্তানিতে প্রয়োজন উন্নত প্যাকেজিং ও পরিবহন সুবিধা, মান নিয়ন্ত্রণ, রোগ ও পোকামাকড়ের কারণে আরোপিত বিধিনিষেধও রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত জাতের আম উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের দিকে মনোযোগী হতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, তো যে পরিমাণটা রপ্তানি হচ্ছে এটা আসলে আমাদের জেলার জন্য যথেষ্ট নয়। মানে সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। দেখতেছেন এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে মানে একবার সুন্দর কালার করছি। আশা করি যেন আমাদের সাপার থেকে আম যেন বাইরে যায় বেশি করে। চলতি বছর নওগাঁয় 30,500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। কিভাবে আমটা হারভেস্ট করার সময়সীমার সাথে আম পরিপক্কতার সাথে খেয়াল রেখে আমগুলো বাইরে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। এবছর এই জেলা থেকে আরো বিদেশে গত বছরের তুলনায় আরো বেশি আম বিদেশে রপ্তানি। জেলায় এবার 4 লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ ভূখণ্ড গাজায় স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আরও অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 1 মাসে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 4000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 56,250 ছাড়িয়ে গেছে। গাজার মন্ত্রণালয় বলছে, বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় একজন চিকিৎসক এবং তার ভাগ্নি নিহত হয়েছেন। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি, এনবিআরে তালা, সেবা বিঘ্নিত। এনবিআরে গতকাল দুপুর 12টার পর থেকে কার্যত কোনো কাজ হয়নি। চেয়ারম্যানকে অপসারণ না করলে শনিবার থেকে শাটডাউন কর্মসূচি। এদিকে রয়েছে ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার, ইরান ইসরায়েল সংঘাত বিষয়ে। প্রথম আলোতে আরও রয়েছে, 66 দিনেও যোগ দেননি সুফিউর, নিয়োগ কি এখনও কার্যকর, এ বিষয়ে একটি বিশ্লেষণ। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, সরকারি চাকরিদের 15 বছরে স্বেচ্ছা অবসর। এদিকে রয়েছে মব সন্ত্রাসে কঠোর বিএনপি। কালের কণ্ঠে আরও রয়েছে, মাদকেও সেনাবাহিনীর যুগান্তকারী অ্যাকশনের অপেক্ষা, এ বিষয়ে একটি বিশেষ লেখা প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে, যুক্তরাষ্ট্রকে কোষে চড় মেরেছি, জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি এ মন্তব্যটি করেছেন। এবং রয়েছে প্রসিকিউশনে 30 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত বিষয়ে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, ভোটের তারিখ ঘোষণার আভাস, প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির 1-to-1 বৈঠক। এদিকে রয়েছে, আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে,
আরেকটি শিরোনাম, যুক্তরাষ্ট্রের গালে কষে চড় মেরেছে ইরান, টেলিভিশন ভাষণে খামেনি। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম, আওয়ামী লীগের আমলে ইভেন্ট আয়োজনে বেপরোয়া লুট। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।